বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উদ্ভাগ হবেন। শেখ হাসিনার প্রত্যর্পণ আদৌ চান মোহাম্মদ ইউনূস? কি ভাবছেন আওয়ামী লীগ সভানেত্রী? আওয়ামী লীগের গোপন প্রস্তুতি। এদিকে আন্তর্জাতিক অনেক সৈন্য নিয়ে শেখ হাসিনা দেশে ফিরছে। জাতিসংঘ আওয়ামী লীগের নিষিদ্ধর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শেখ হাসিনা সুযোগ পেয়েছে। এই পদক্ষেপ নেওয়ায় দেশের মানুষও আতঙ্কে আছে। কি হবে এই দেশে? বাংলাদেশের রাজনীতির চেহারা, বৈশিষ্ট্য, চরিত্র সবকিছুই কেমন যেন একটু পাল্টে গেছে। আপনারা কি সেটা খেয়াল করেছেন? আপনাদের চোখে কি কি পরিবর্তন ধরা পড়েছে বলুন তো দেখি। হঠাৎ ফানা তোলা সাপ হঠাৎ একেবারে নুয়ে পড়লে যেমন হয়, বিএনপির অবস্থাটা এখন হয়েছে ঠিক সেরকম। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনের বিচার প্রক্রিয়া বন্ধের দাবিতে এবং অবৈধ দখলদার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আজ রাজধানীর মিরপুর 2 এলাকায় ঢাকা 14 আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ ঘুরে ফিরে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, আর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। আজকের এই গ্যাজেট অনুযায়ী জুলাই যোদ্ধা যারা এখন জীবিত আছেন তারা কেউ জুলাই যোদ্ধা নয়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ, সাজ্জাদ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নুরুল হক নূর ইকবাদিতে যেন হোসেন মোহাম্মদ ইরশাদকেও ছাড়িয়ে গেছেন তিনি। সকালে এক কথা তো দুপুরে আরেক কথা। ইউনূসের সাথে নিজের ছবি রেখেছেন, কিন্তু ঠিকই আবার দিনরাত তার সমালোচনাও করে বেড়াচ্ছেন। তো আজকে কথা বলবো জনগণের টাকা অপচয় করে কিভাবে ইউনূস ভ্রমণ বিলাস করছে এটি নিয়ে। তো এই ইউনূসের যুক্তরাজ্য সফরের জন্য ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। সমস্যার সমাধান করতে গিয়ে যদি সমস্যা আরো বৃদ্ধি পায় তাহলে তো উপায় থাকে না। তখন কিন্তু এই কথাগুলো সামনে চলে আসে যে পালানোর সুযোগ পাবেন না। হ্যাঁ, অনেকেই এখন সরাসরি বলতেছে ডক্টর ইউনূস পালানোর রাস্তা পাবেন না, ডক্টর ইউনূস দেশ থেকে চলে যেতে পারবেন না। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রম এবং শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ প্রকাশ্যে আসতেছে। আওয়ামী লীগ কর্মীরা গতকালকে একটা 1 মাসের কর্মসূচি ডাক দিয়েছিল। সেই কর্মসূচিটা তারা রাস্তার মধ্যে পালন করতেছে, রাজপথের মধ্যে নামে তাণ্ডব করে এবং সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনূস সবার উপর ভয়াবহ প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমাদের কাছে অনেক তথ্য এবং ভিডিও আছে, সবকিছু আপনাদের সামনে এই জায়গায় ধারাবাহিকলি তুলে ধরবো। আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে, সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় এবং শেখ হাসিনার পরিকল্পনাটা কতটুকু সফলতা পায়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আজ আমাদের বিষয় শেখ হাসিনার প্রত্যর্পণ, এটা কি আদৌ চান মোহাম্মদ ইউনূস এবং কি ভাবছেন আওয়ামী লীগ সভানেত্রী? আপনারা জানেন যে সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি তাদের বিরুদ্ধে মামলার বিচার শুরু হলো, অর্থাৎ শুনানি শুরু হলো। আজ মঙ্গলবার সেই ট্রাইব্যুনাল আগামী 24শে জুন, অর্থাৎ ঠিক 7 দিনের মাথায় শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান কামাল এই দুজনকে সশরীরে এই ট্রাইব্যুনালে হাজির হতে বলেছেন। আপনারা জানেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি? এক কথায় মানবতা বিরোধী অভিযোগ, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে তারা যুক্ত ছিলেন, এটাই হচ্ছে মূল অভিযোগ। তার মধ্যে অনেক কিছু আছে, গুম খুন, পুলিশকে বিক্ষোভ দমনে গুলি করে মানুষ হত্যা করা, নির্দেশ দেওয়া, এরকম অনেকগুলি অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আদালত বা ট্রাইব্যুনাল আজকে মঙ্গলবার এটা স্পষ্ট করেছে যে 24শে জুন যদি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা দুজন যদি আদালতে বা ট্রাইব্যুনালে উপস্থিত না হন, তাহলে তাদের অনুপস্থিতিতেই এই শুনানি চলবে। এটার মধ্যে অভিনবত্ব কিছু নেই, নতুনত্ব কিছু নেই, এটাই নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারিভাবে তাদের ঘোষণা জানিয়েছে যে তারা এই বিচারকে প্রহসন বলছে, তারা এই বিচারকে বয়কট করছে। এবং সোমবার দিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছেন এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে, এইটা তারা করেছেন। কিন্তু আমরা যদি এর বাইরে আলোচনা করি যে শেখ হাসিনার প্রত্যর্পণ, অর্থাৎ হাসিনার সম্পর্কে খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে খবরের কাগজে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই মঙ্গলবারই ঢাকার বেশ কিছু জাতীয় দৈনিকে সেই বিজ্ঞপ্তি জারি হয়েছে যে তাদেরকে আদালতে হাজির হতে হবে। এখন এটা তো গেল শেখ হাসিনার উদ্দেশ্যে নোটিশ জারি বা আদালতের রায় বা নির্দেশ যে আপনাকে এটা করতে হবে। কিন্তু সকলেই জানেন যে শেখ হাসিনা আছেন ভারতে, আরো অনেকে আছেন।
আমি জানি না আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন, কিন্তু শেখ হাসিনার বিষয়টি সকলেই জানেন। এখন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তার যে বাড়ি অর্থাৎ সুধা ভবন ঢাকার ধানমন্ডিতে তার যে ব্যক্তিগত বাড়ি, সেই বাড়িতে নোটিশ টাঙানো হয়েছে। সরকারি খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও ওই বাড়ির কথা উল্লেখ আছে গোপালগঞ্জের বাড়ির কথা, অর্থাৎ তার যেখানে জন্মস্থান গোপালগঞ্জ জেলা, সেই বাড়ির কথা লেখা আছে, সবকিছু লেখা আছে। আসাদুজ্জামান খান কামালের ক্ষেত্রেও তার ঢাকার বাড়ির ঠিকানা বলা আছে। প্রায় 6-7 মাস কিন্তু পেরিয়ে গেল, এই আন্তর্জাতিক সংস্থাটি নীরব। বাংলাদেশ সরকার হামেশাই অভিযোগ করে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না, কিন্তু আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল তারা কেন বাংলাদেশ সরকারের আর্জি মেনে শেখ হাসিনা সম্পর্কে রেড কর্নার নোটিশটি এই 6-7 মাসেও জারি করলো না? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। এই রেড কর্নার নোটিশ মানে যে ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে ইন্টারপোল তাদের সদস্য সমস্ত দেশকে সেটা জানিয়ে দেবে যে এই ব্যক্তি তার দেশে এই মামলাতে অভিযুক্ত, ফলে তার সন্ধান পেলে তোমরা আমাদেরকে জানাবে। এটা একটা আন্তর্জাতিক পুলিশ বাহিনী। অর্থাৎ ভারত সরকার যদি মনে করে যে তারা ইন্টারপোলকে জানাবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেই রাজনৈতিক আশ্রয় থেকে উনি ওনার যে কূটনৈতিক সম্পর্কগুলো রয়েছে কিংবা রাজনৈতিক যে পারদর্শিতা রয়েছে, সেই রাজনৈতিক পারদর্শিতা এবং কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহল থেকে সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ওনার যে পদ ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত, সেই পদে উনি বহাল হবেন। এবং আওয়ামী লীগের এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন বা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা এই বিষয়টি এখন পর্যন্ত খুব ঢালাওভাবে প্রচার করেন। যদিও এখানে নানা ধরনের প্রশ্ন থাকে, সব থেকে বেশি যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে শেখ হাসিনার সাংবিধানিক বৈধতা নিয়ে। আওয়ামী লীগ বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বৈধতা বিষয়ে আন্তর্জাতিক আদালত থেকে আন্তর্জাতিক মহলে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে। যদি কোনোভাবে এটি প্রমাণিত হয়ে যায় যে শেখ হাসিনা এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন কিংবা বাংলাদেশে ক্ষমতায় বসার অধিকার এখনো রাখেন, তাহলে হয়তোবা কোনো একটি চেষ্টার মাধ্যমে, সেটা হোক ভারতের জোরপূর্বক ক্ষমতায় বসানো কিংবা আওয়ামী লীগ তাদের গণজোয়ার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সরাসরি গদিতে বসানো, এটি হয়তোবা করে ফেলতে পারে। আবার অনেকেই কিন্তু এই বিষয়টি এখন আর গ্রাহ্য করেন না। প্রথম করতেন 5ই আগস্ট পরবর্তী সময়, এখন সেই বিষয়টি আর গ্রাহ্য করেন না, বরঞ্চ এখন মনে করেন যে আসন্ন যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হওয়ার কথাবার্তা চলছে বাংলাদেশে, সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনা নির্বাচনের পূর্বে দেশে ফিরবেন। এই যে এই দুটি বিষয় নিয়ে যেমন আওয়ামী লীগারদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত কিন্তু এখানে লক্ষ্য করা যায়। আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে কেউ কেউ এখনো এটি দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরে আসবেন। সুতরাং যারা এটি এখনো বিশ্বাস করেন বা শেখ হাসিনা সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠান, তারা দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির প্রতি বেশ একটা আগ্রহ প্রকাশ করেন না। তবে ভারতের যে সকল তথ্য উপাত্ত রয়েছে সেই সকল তথ্য উপাত্তের ভিত্তিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা ভারতে অবস্থান করছেন, এমনকি আওয়ামী লীগের সাথে অঙ্গ সহযোগী সংগঠনের, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা ভারতে অবস্থান করছেন, তারা বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার দিয়ে থাকেন এবং তাদের সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় গণমাধ্যমের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছে এবং সেই সকল প্রতিবেদন কোনোভাবেই ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বন্ধ করছেন না, বরঞ্চ তারা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণরূপে একমত পোষণ করছেন এবং একসাথেই বলছেন যে শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরবেন বা বাংলাদেশে চলে যাবেন এবং এটিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিসাবে তারা মনে করছেন। তাহলে এখানে প্রশ্ন প্রথমে যেমনটি উঠত যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন কিনা কিংবা শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যদি ফিরেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এবং অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখানে কি ভূমিকা পালন করবে। এখন এই যে তিনটি প্রশ্ন রয়েছে, সেই তিনটি প্রশ্নের জবাব সম্প্রতি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, সেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কাছে করা হয়েছিল এবং ভারতীয় একটি গণমাধ্যমে একান্ত একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এই দায়িত্বশীল নেতা। ওনাকে যখন প্রথমে বলা হয় যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি, তখন সাদ্দাম হোসেন বলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এটি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে, অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় দেখতে চায় তাহলে শেখ হাসিনা পুনরায় ক্ষমতাবান হয়ে বাংলাদেশে ফিরবে। তখন গণমাধ্যম কর্মী সাদ্দাম হোসেনকে প্রশ্ন করেন যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ফেরার বিষয়টি আমরা যতটুকু জানতে পারছি বা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা যতটুকু জানি ততটুকু আপনারা এখানে কি বলছেন। তখন সাদ্দাম হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা কাজ করছেন এই ব্যাপারে
তারা মূলত শেখ হাসিনার যে প্রধানমন্ত্রিত্বের যে বিষয়টি, সেই বিষয়টি এখন গুরুত্ব সহকারে দেখছেন এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য যতদূর যাওয়া প্রয়োজন তারা সেই অনুযায়ী কাজ করছেন। তাহলে এখানে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা লবিং তদবিরে রয়েছেন আন্তর্জাতিক মহলে, তারা শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে এখনো প্রমাণ করার জন্য লড়াই করে যাচ্ছেন। যদি আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার বৈধতা প্রমাণিত হয়ে যায় তাহলে হয়তোবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরার একটি সম্ভাবনা রয়েছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটি, অর্থাৎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের যে বিষয়টি, সেখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এখন এই প্রসঙ্গের উত্তরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম বলেছেন যে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি জনগণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটি সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না এবং দেশের জনগণও এই বিষয়টি কোনোভাবে মেনে নেবে না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করাকে যারা বাধা দিবে তারা মূলত বাংলাদেশে যে গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের বিরোধিতা করবে। এখান থেকে আসলে বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার একটি প্রবণতা রয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফেরানোর জন্য এবং নির্বাচনে অংশগ্রহণ করার যে সুযোগ রয়েছে সেই সুযোগ করার জন্য। হঠাৎ করে কি পাশার দান উল্টে গেল? হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অনেক কিছু বদলে গেল। অনেক কিছু বদলে যাওয়ার যে সুর, সেই সুরে আবার এবার দেখলাম যে সরকার এবং জামাত ইসলামের সম্পর্ক একেবারে উল্টো পিঠে চলে গেল। এতদিন ধরে যে আলোচনা ছিল যে সরকারের সঙ্গে সব থেকে ঘনিষ্ঠ হচ্ছে এনসিপি জন্মের আগ পর্যন্ত শুধুমাত্র জামাত ইসলামী ছিল, এনসিপি জন্মের পরে জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলকে অবলম্বন করেই সরকার সামনে এগোতে চাচ্ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। কখনো সমালোচনা কখনো আলোচনা এরকম শুনেছি এবং তার কিছু বাস্তবতাও আমরা দেখেছি। নানাভাবে জামাত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে, প্রশংসা করেছে, পক্ষে বলেছে। হঠাৎ করেই জামাত ইসলাম ইউ টার্ন করলো। আজকে অনুষ্ঠিত যে ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠক ত্যাগ করেছে তারা, বৈঠকে অংশগ্রহণ করেনি। এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা এই বৈঠক ত্যাগ করলো। তার মানে সরকারের সঙ্গে একেবারে নিশ্চিত বিভেদের রেখা তৈরি হলো জামাতের সঙ্গে। এর সঙ্গে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়লো কিনা, সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিনা, আজকে সেরকম কাণ্ডই আমরা দেখেছি। আজকে লন্ডনে বৈঠকে ক্ষুব্ধ হয়েছে তারা, এমনটা জানা গেছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে বিএনপির তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এবং সেই বৈঠকে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনা, সেই ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলাম। এমন কথা, এমন ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠক পরিত্যাগ করেছে, সেই বৈঠকে অংশগ্রহণ করেনি এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে লন্ডন বৈঠকের মাধ্যমে সরকার এক পেশে হয়ে গেছে, এক পক্ষে চলে গেছে, সরকার আর নিরপেক্ষ নেই, সরকারের নিরপেক্ষতা নষ্ট হয়েছে। তার প্রতিবাদেই তারা অনেক সর্বদলীয় যে ঐক্যমতের কমিশন মানে বৈঠক, সেই বৈঠকে 30টি দলকে আমন্ত্রণ জানালেও অন্যান্য দল অংশগ্রহণ করলেও জামাত ইসলাম অংশগ্রহণ করেনি। কি বলছে তারা? সংবিধান সংস্কারে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলে 3 দিনব্যাপী সংলাপে 30টি রাজনৈতিক দল জোটকে আমন্ত্রণ জানালে হলেও জামাত অংশগ্রহণ করেনি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, এতদিন সংলাপে প্রতিনিধিত্ব করা হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি জানিয়েছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময়সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামাত। এর প্রতিবাদে জামাত সংলাপে যায়নি। সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে। অর্থাৎ আজকে যে জামাত যায়নি, সরকার নিশ্চয়ই প্রশ্ন করবে যে জামাত কেন আসেনি, তারপরে তারা জামাতকে প্রশ্ন করবে যে তারা কেন যায়নি, তারা জামাত তাদের অবস্থান পরিষ্কার করবে। জামাত অবস্থান পরিষ্কার করার পরে সরকার যদি তার অবস্থান পরিষ্কার করে যে তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েনি, তারা যদি প্রমাণ করতে পারে যে তারা নিরপেক্ষ, তাহলে জামাত পরবর্তী 2 দিনের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার ব্যাপারে ভাববে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে সরকার নিরপেক্ষ আছে, সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েনি এবং আশা করছি জামাত পরবর্তী 2 দিনের মিটিংয়ে অংশগ্রহণ করবে। এই যখন অবস্থা, খুব অল্পতেই বিএনপির সঙ্গে একটা বৈঠকের ফলেই জামাত যখন এরকম অভিমান করছে, গোস্বা করছে, অভিমানই বলা যায়, কারণ সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক আমরা দেখেছি, সেই সম্পর্কের প্রেক্ষাপটে এটাকে রাগ কিংবা অন্য কিছু বলা উচিত হবে না, অভিমানই বলা যাবে যে এত ভালো এত ভালো সম্পর্ক রেখে তুমি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করছো, তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে। এরকম অভিমান থেকেই হয়তো তারা যায়নি। কিন্তু জামাত যদি সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে কি জামাতের কোনো উপকার হবে নাকি জামাতের আখেরে লসই হবে? সম্প্রতি আমরা দেখেছি যে তারা কোর্টের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে। তার আগে পর্যন্ত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং সরকারের প্রতিটি কর্মকাণ্ডে তারা সমর্থন দিয়ে আসছিল। তো ধারণা করা হচ্ছিল যে যেহেতু কোর্টের আদেশটা ঝুলে আছে, সেহেতু সরকারের বিপক্ষে জামাত এই মুহূর্তে কোনো ধরনের কোনো কথা বলতে চাইছে না। সরকারের সঙ্গে সুসম্পর্ক না থাকলে
থাকলে সেটা আদালতে প্রভাব পড়তে পারে, সেরকম কারণেই তারা সুসম্পর্ক বজায় রেখেছে। কিন্তু এখনো কিন্তু আরো অনেক স্টেপ বাকি। তারা এখন পর্যন্ত তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবে কিনা সেটা নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সুতরাং সরকারের আস্থার বাইরে যদি তারা চলে যায় তাহলে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়াটা কঠিন কাজ হবে বলেই মনে করেন বিশ্লেষকরা। সেই কারণে জামাত সাময়িক অভিমান করলেও সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে না, এমনই বিশ্লেষণ বিশ্লেষকদের। সরকার যখন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে এমন আলোচনা হচ্ছে, তখন এই আলোচনাও হচ্ছে যে সরকার দেশের বাইরের চাপে পড়েছে। নির্বাচন নিয়ে যে গড়িমসি করছিল সরকার, সেই গড়িমসির ফলে সরকার এক ধরনের চাপে পড়েছে, বাইরের চাপ, সেই চাপে পড়েই বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করতে বাধ্য হয়েছে যে নির্বাচনটা তারা এগিয়ে নিয়ে আসবে। এটা একটা বড় কারণ। সরকারের আরও অনেক চাপ রয়েছে। বিএনপির সঙ্গে সমঝোতা, নির্বাচন এগিয়ে নিয়ে আসা, এটা যেমন একটা চাপ, আর একটা বড় চাপ রয়েছে, সেটা হচ্ছে যে সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম শুরু করেছে, কার্যক্রম বন্ধ করেছে, সেখানে স্পষ্টভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি, বিচারের প্রক্রিয়া শুরু হয়নি। যে বিচার শুরুই হয়নি, যে বিচারের প্রক্রিয়া শুরুই হয়নি, সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের কার্যক্রম সরকার স্থগিত করতে পারে না, এই আলোচনা চলছে। কারণ কবে বিচার শুরু হবে, কবে বিচার কার্যক্রম চলবে, কতদিন চলবে, কবে শেষ হবে, সেই শেষ হওয়া পর্যন্ত একটি দলের উপরে নির্বাহী আদেশে এভাবে কার্যক্রম করতে পারে না। আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। কেউ বলে থাকেন তিনি পালিয়ে গিয়েছেন, আবার কেউ কেউ বলে থাকেন তিনি স্বইচ্ছা নির্বাসিত হয়েছেন। যেভাবেই হোক তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি ভারতে অবস্থান করলেও আমাদের বাংলাদেশে তাকে নিয়ে চর্চার শেষ নেই। আলোচনায় ঘুরে ফিরে তার নামটি উঠে আসে, আওয়ামী লীগের নামটি উঠে আসে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবু আওয়ামী লীগ ঘুরে ফিরে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়েছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করা হয়েছে। এই মামলা নিয়ে অনেক জটিলতা রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে। কেউ কেউ মনে করে থাকেন শেখ হাসিনাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে, তিনি জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ করেছেন। আবার কেউ কেউ বলে থাকেন তার বিরুদ্ধে আদালতে যেভাবে চার্জশিট দাখিল করা হয়েছে এটি সম্পূর্ণরূপে একপেশি, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে, আইনি পদক্ষেপ নিচ্ছে। তাতে অনেকেই ভাবছেন শেখ হাসিনা বিপাকে পড়ে যাচ্ছেন, তার বাংলাদেশে ফিরে আসা দুষ্কর হয়ে যাবে। আবার অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে আশা নিয়ে বসে আছেন, শেখ হাসিনা ফিরে আসবেন, আওয়ামী লীগকে তিনি আবার পুনর্জীবিত করবেন। হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। হাসিনাকে আত্মসমর্পণ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই আগস্টে গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাদেরকে আগামী 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করার জন্য বলা হচ্ছে। যদি তারা আগামী 7 দিনের মধ্যে আত্মসমর্পণ না করেন, তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে। এর আগে সোমবার গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 24শে জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে, আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তারা যদি আত্মসমর্পণ না করে, তাদের অনুপস্থিতি মামলা কার্যক্রম চলবে। এখন কথা হলো, শেখ হাসিনাকে আত্মসমর্পণ করতে বাংলাদেশে আসবেন, বা এই অন্তর্বর্তী সরকার কি শেখ হাসিনাকে আনতে চায়? সেই ঝুঁকিটি কি এই অন্তর্বর্তী সরকার নেবে, বা ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? এই যে একটি মামলা চলছে, শেখ হাসিনা তাতে কোনো কিছু যায় আসে? আমরা তো দেখছি শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তারা এই বিষয়টি নিয়ে একেবারেই ভাবছে না, তারা এইগুলোকে অমূলক ভাবছে। অমূলক ভাবার কারণে হয়তো তাদেরকে খেসারত দিতে হতে পারে, বা এগুলো অমূলকই হতে পারে, এমনও চিত্র বাংলাদেশে ঘটে যেতে পারে, সৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে শেখ হাসিনাকে হাজির হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 7 দিনের সময় বেঁধে দিয়েছেন। এখন তার বিরুদ্ধে যে মামলা, এই নিয়ে যে জটিলতা,
তিনি ভারতে অবস্থান করছেন, তিনি তো আসবেন না, এটি পরিষ্কার। তিনি তো এখানে হাজিরা দিতে আসবেন না, আত্মসমর্পণ করতে আসবেন না। এখন এই মামলাটির কি হবে? মামলাটি সরকার পক্ষ চালাবে, একপেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা এটিও দেখেছি, আন্তর্জাতিক পত্রিকাতে এমন অনেক প্রতিবেদন করা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে মামলাগুলো রুজু করা হয়েছে, যেভাবে বিচার কাজ চলছে, তাতে একপেশি বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অন্তর্বর্তী সরকার, বিশেষ কিছু রাজনৈতিক দল, বিশেষ কিছু গোষ্ঠী চাচ্ছে আগামী নির্বাচনের আগেই শেখ হাসিনা সহ আরো বেশ কিছু নেতার বিচার সম্পন্ন করতে। আমরা এও শুনেছি তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে এই আলোচনাটি হয়েছে। তারেক রহমান ডক্টর ইউনূসকে তাগিদ দিয়েছেন, তিনি বলেছেন আপনারা কেন বিচার কাজ দ্রুত গতিতে শেষ করছেন না, আরো দ্রুত কেন করছেন না, ধরে 2-4 জনকে ফাঁসি দিয়ে দেন। এখন সেই ফাঁসি যদি দিয়ে দেয় বা একপেশি বিচার হয়, সেটি বিশ্ববাসী কি মেনে নেবে, আন্তর্জাতিক মহল কি মেনে নেবে, এ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। বাংলাদেশের রাজনীতির চেহারা, বৈশিষ্ট্য, চরিত্র সবকিছুই কেমন যেন একটু পাল্টে গেছে। আপনারা কি সেটি খেয়াল করেছেন? আচ্ছা, আপনাদের চোখে কি কি পরিবর্তন ধরা পড়েছে বলুন তো দেখি। আমার কাছে মনে হয়েছে যে বিগত সময়ে নির্বাচনের প্রশ্নে বিএনপি যেমন একটা মানে ঝড়ো হাওয়ার মতো একটা অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল, কিংবা তাদেরকে নির্বাচনের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে এমন একটি অবস্থা, এমন একটি ভাবমূর্তি তারা তৈরি করেছিল, সেই জায়গাটা হঠাৎ মানে ফানা তোলা সাপ হঠাৎ একেবারে নুয়ে পড়লে যেমন হয়, বিএনপির অবস্থাটা এখন হয়েছে ঠিক সেরকম। মনে হচ্ছে যে কোনো কিছুতেই বিএনপির এখন আর কোনো আপত্তি নেই, কোনো তাড়াহুড়া নেই। বিএনপি এখন অনন্তকাল অপেক্ষা করতে পারে যে কোনো কিছুর জন্যে। এই দেখুন না, গতকালই আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন নিয়ে যে কথাটি বলেছেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সময় দিতে হবে, তো নির্বাচন নিয়ে অত তাড়াহুড়া করার কিছু নেই। অথচ কয়েকদিন আগেই আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদরা কি বলতেন? তারা বলতেন যে ডিসেম্বর কেন, তার আগেই নির্বাচন করা যায়, নির্বাচনের জন্য অত সময় প্রয়োজন নেই। কিংবা গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলিরিয়াস সাংবাদিকদের জানালেন যে অনেকগুলো বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হয়েছে, বিএনপি প্রায় সব অনেক ছাড় দিয়ে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেছে। অথচ আমরা এতদিন দেখেছি কি যে মানে এইসব সংস্কার প্রস্তাব তারা মানবে কি মানবে না, কিংবা তারা ক্ষমতায় গেলে এগুলোকে ফেলে দেবে কি দেবে না, এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বিএনপি একেবারে সুবোধ বালকের মতো হয়ে গেল কেন? আবার আমরা দেখি কি যে এই সরকারের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দলটি এনসিপি, তারা আবার সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুরু করেছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এমনকি জামাতে ইসলামীও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। ফলে কেমন জানি রাজনীতির চাকাটা একেবারে পুরো মানে উল্টাপাল্টা 69 মানে উল্টো হয়ে গেছে আর কি। কেন এমন হলো? এই সব কিছু কি আসলে রাজনীতির চরিত্র, রাজনীতির চালচিত্র বাংলাদেশের, নাকি কোনো পাতানো খেলা? দর্শক, আপনাদের কি মনে হয়? আমরা ঠিক গতকালকের দিনটার দিকে যদি তাকাই, আমরা দেখলাম যে ঢাকায় জাতীয় ঐকমত্য কমিশন অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করেছে। বিএনপি সেখানে যোগ দিয়েছে, এনসিপি সেখানে যোগ দিয়েছে। এনসিপি যদিও বলছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে এখন সন্দিহান হয়ে পড়েছে। জামাতে ইসলামী সে বৈঠকটি বয়কট করেছে। তারা কেন বয়কট করেছে কোনো ঘোষণা দেয়নি, ঘোষণা না দিয়ে তারা বয়কট করেছে। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন, তখন বিএনপি জামাতে ইসলামীর প্রতিনিধিত্বকারী জয়েন্ট সেক্রেটারি, সহ সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তারা বলেছেন যে ইন প্রটেস্ট তারা এই বয়কটটি করেছেন। এবং সেই প্রটেস্টটি হচ্ছে যে কেবলমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে, বিএনপির সঙ্গে আলাপ করে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বসে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন, তার প্রতিবাদে তারা এই মানে গতকালকের সভাটি বয়কট করেছেন। হামিদুর রহমান আজাদ অবশ্য জানাননি যে তারা এটি মানে এই যে বয়কট করেছেন তারা আবার কখন ফিরে যাবেন, আদৌ ফিরে যাবেন কিনা। তবে ঢাকার জাতীয় দৈনিক সমকাল তারা নাম প্রকাশে অনিচ্ছুক জামাত নেতাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বলছে যে এটি হচ্ছে একটা টোকেন প্রটেস্ট। জামাতের কোনো নেতা সমকালের রিপোর্টারকে বলেছে যে ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক অনেক চাপ আছে, অনেক দেশ চাপ আছে। আমরা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি, এখনো করছি, এবং অনেক ইউটিউবারও করছে। আসলে মেইন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক চাপ। যে সরকারি আসুক বাংলাদেশে, যাদের সাথে সম্পর্ক ভালো নেই, তারা বাংলাদেশের সরকারকে চাপ দিবেই। কিন্তু আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যদি বাংলাদেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দল যদি যে সরকার থাকে সরকারে তাকে চাপ প্রয়োগ করে দমাতে না পারে, সে সরকারের কোনো কিছুই যায় আসে না। ডক্টর ইউনূস সরকার যে ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার সম্ভাবনা কম, এটা অনেক রাজনৈতিক বিশ্লেষকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছে। আমিও আমার একটা ভিডিওতে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি। ডক্টর ইউনূস কেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই জায়গায় সময়ে আপনার নির্বাচনের কথা বারবার আলোচনা করছে? আসুন এই বিষয়ে আমরা আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আগে
গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, আওয়ামী লীগের বিষয় নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।